কোনো একটি গ্রামে চঞ্চল ও প্রীতি নামে দুই মেয়ে বাস করত। চঞ্চল লেখাপড়াতে ছিল খুবই মেধাবী, আর প্রীতি চঞ্চলের গ্রামেরই একটি মেয়ে ছিল। প্রীতি চঞ্চলকে মোটেও পছন্দ করত না। গোটা এলাকার ভিতরে চঞ্চলের প্রশংসা শুনতে শুনতে প্রীতি ক্লান্ত হয়ে গিয়েছিল। প্রীতি চঞ্চলের সঙ্গে ঠিকমতো কথাও বলতো না, সব সময় চঞ্চলকে খুবই হিংসে করত। ওদিকে চঞ্চল ও প্রীতির মা দুইজনে ছিল বেস্ট ফ্রেন্ড। দুইজনের মধ্যে বন্ধুত্ব ছিল খুবই গভীর। তারা দুইজনে চাইতো যে তাদের মেয়েদের মধ্যেও তাদের মতোই বন্ধুত্ব হোক। একদিন চঞ্চলের মা প্রীতির মায়ের কাছে এসে বলল, আমাদের দুইজনের মেয়ের মধ্যে বন্ধুত্ব হয়ে গেলে কত ভালো হয়, তাই না বল? কি বলবো রে, আমি আমার মেয়েকে প্রতিদিন বোঝাই। সমস্যা তো আমার মেয়ে প্রীতিকে নিয়েই। প্রীতি তো কথাই শোনে না, প্রীতি চঞ্চলকে মোটেও দেখতে পারে না। আমি না একটা আইডিয়া পেয়েছি, ওদের দুইজনকে কোথাও কাজে পাঠাবো একসঙ্গে। তাহলে অন্য কেউ না থাকলে কথা বলবে কার সাথে? ওরা দুইজনে অবশেষে কথা বলবে। ওদের মধ্যে এভাবেই বন্ধুত্ব করা যায়, ঠিক বলিনি? একদম ঠিক বলেছিস। দুইজনা যদি একসঙ্গে কাজ করে না, তাহলে আর ঝগড়া করবে না, দেখবি ঠিক হয়ে যাবে। এরপরে প্রীতির মা প্রীতিকে তার নিজের কাছে ডাকলো আর বলল, প্রীতি মামনি আমার, তুমি আজকে চঞ্চলের সঙ্গে জঙ্গলে যাবে খড়ি কাটতে। আর খড়ি কেটে একসঙ্গে কিন্তু বাড়ি ফিরতে হবে, বুঝেছো? ইম্পসিবল, আমি চঞ্চলের সঙ্গে কখনো যাব না। আমি একাই যেয়ে খড়ি কেটে আনবো। প্রীতি, আজ আমার কথা তোমাকে শুনতেই হবে। যদি তুমি না শোনো তাইলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। মা, তুমি না সব বিষয়ে জেদ করে বসো। অবশেষে প্রীতি চঞ্চলের সাথে খড়ি কাটতে যাওয়ার জন্য হ্যাঁ করে দিল। এরপর চঞ্চলের মা চঞ্চলকে ডেকে বলল, বেটা চঞ্চল, আজকে তুমি প্রীতির সঙ্গে খড়ি কাটতে যাবে জঙ্গলে, ঠিক আছে? মা, আমার প্রীতির সঙ্গে যেতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে একটা, সেটা হলো প্রীতিই তো যাবে না। প্রীতি যদি যেতে রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি আছি। এরপর চঞ্চল ও প্রীতি দুইজন মিলে জঙ্গলে গেল খড়ি কাটার জন্য। শোন চঞ্চল, আমি জঙ্গলে যেভাবে ইচ্ছে সেভাবে খড়ি কাটবো। খবরদার খবরদার, তুই আমাকে জ্ঞান দিতে আসবি না। আর যদি আমার আগে তোর হয়ে যায় তাহলে তুই বসে থাকবে আমার জন্য। চঞ্চল আগে আগে খড়ি কেটে অপেক্ষা করে বসে থাকলো প্রীতির জন্য। এবার চলো, আমার খড়ি কাটা হয়ে গেছে, বাড়ি চলো। এরপর চঞ্চল ও প্রীতি দুজনে খড়ির বোঝা মাথায় করে বাড়িতে যেতে লাগলো। আচ্ছা চঞ্চল, আমার তো মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় চলে এসেছি, ঠিক বলিনি? প্রীতি, আমরা তো এই রাস্তা দিয়ে এসেছিলাম, এটাই সঠিক রাস্তা। এটা সঠিক রাস্তা হবে কেন? আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি, আমার তো এটাই মনে হচ্ছে। তুমি কি ভেবেছো তুমি যেটা বলবে সেটা সবসময় সত্য হয়ে যাবে? চলো, অন্য রাস্তা দিয়ে চলো। ঠিক আছে প্রীতি, তাহলে চলো। এরপর দুজনে পথ চলতে লাগলো। অর্ধেক রাস্তা যাবার পরে চঞ্চল প্রীতিকে বলল, প্রীতি, আমার না মনে হচ্ছে এটা ভুল রাস্তায় চলে এসেছি। দেখো, এই রাস্তা দিয়ে আমরা আসিনি, তুমি রাগ করো না, একটু ভেবে দেখো। ভেবেছো একাই তোমার জ্ঞান আছে, তাই না? আমি যেটা বলি সব ভুল। চলো, একটু মনে বাড়ি পাবো আমরা। প্রীতির ধমক শুনে চঞ্চল প্রীতির সঙ্গেই ভুল রাস্তা দিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ যাবার পরে প্রীতি বলল, চঞ্চল, আমার মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় চলে এসেছি রে। হ্যাঁ, আমি তো তোমাকে আগেই বললাম যে এটা সঠিক রাস্তা নয়, তুমিই তো আমার কথা বিশ্বাস করলে না। তুমি সারাটা রাস্তা বকর বকর করতে করতে আমার মাথার ব্রেনটা নষ্ট করে দিয়েছো। এজন্যই তো আমি ভুল রাস্তায় চলে এসেছি, যত সব কোথাকার। প্রীতি, এখন আর রাগ করে লাভ নেই। দেখো, সামনে নদী। এখন আমরা কি করি? আমাদেরকে তো নদী পার হতে হবে। কিন্তু এখানে তো দুইটা নদী, আমরা কোন নদী দিয়ে যাব? কি করে বুঝবো কোন নদী দিয়ে গেলে আমরা বাড়ি পেতে পারি? তখন প্রথম নদীর মধ্যে থেকে আওয়াজ আসলো, তুমি আমার মধ্যে প্রবেশ করো। আমার এখানে আসলে অনেক জ্ঞানের কথা শিখতে পারবে, যেই জ্ঞান তোমার জীবনকে আলোকিত করে দেবে। এরপর দ্বিতীয় নদী বলে উঠলো, শোনো মেয়েরা, তোমরা আমার মধ্যে প্রবেশ করো। আমার মধ্যে অনেক টাকা পয়সা স্বর্ণের মধ্যে আছে, যেগুলো পেলে সারা জীবন তোমরা আয়েশ আরামে কাটাতে পারবে। দুই নদীর এই কথা শোনার পরে প্রীতি বলল,
আরে এই নদী দেখছি কথা বলতে পারে। ও বুঝেছি, এগুলো জাদুর নদী। আমি দ্বিতীয় জাদুর নদীর মধ্যে যাব, সেখানে গেলে অনেক টাকা পয়সা পাবো, আমি আরাম আয়েসে কাটাতে পারবো জীবন। কিন্তু আমি প্রথম নদীতে যেতে চাই। প্রথম নদীর মধ্যে গেলে অনেক জ্ঞানের কথা শিখতে পারবো, আর জ্ঞান যার আছে তার জীবনে কোনো কিছুরই অভাব নেই, তার জীবন তো আলোকিত। টাকা পয়সা অর্থ সম্পদ আজ আছে কাল নেই, আমি প্রথম জাদুর নদীকেই বাছাই করে নিলাম। এ কথা বলে চঞ্চল প্রথম নদীর মধ্যে আর প্রীতি দ্বিতীয় নদীর মধ্যে চলতে লাগলো। চঞ্চল প্রথম নদীর মধ্যে দিয়ে চলতে চলতে সে শেষ পর্যন্ত পৌঁছে গেল। সেখানে গিয়ে একটি পরী দেখতে পেল। সেই পরী চঞ্চলকে অনেক জ্ঞানের কথা শিক্ষা দিল। জ্ঞান অর্জন করতে পেরে চঞ্চল প্রচন্ড খুশি হলো। ওদিকে প্রীতি দ্বিতীয় জাদুর নদীর মধ্যে দিয়ে চলতে লাগলো। নদী পার হয়ে এসে দেখতে পেল যে একজন দুষ্ট ডাইনি। আরে তুমি এখানে কেন? আমার ধন সম্পদ টাকা পয়সা কোথায়? স্বর্ণ মুদ্রা কোথায়? মনে হয় লোভে পড়ে তুই এখানে এসেছি। এভাবে লোভী মেয়েদেরকে আমি খেয়ে আত্মসাৎ করি। এখানে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কিছু নেই, এখন আমি তোকে মেরে খেয়ে ফেলবো। না না, আমাকে খেও না, আমাকে যেতে দাও, আমার ভুল হয়েছে, কেউ বাঁচাও, হেল্প মি, কেউ তো বাঁচাও। প্রীতির কান্নার আওয়াজ চঞ্চল প্রথম নদীর মধ্যে থেকে শুনে ফেলল। চঞ্চল নদীর সাঁতরে চলে গেল প্রীতির কাছে। চঞ্চল দেখল দুষ্ট ডাইনি প্রীতিকে একটি জালের মধ্যে বন্দি করে রেখেছে। ডাইনি, তোমার হাতে ধরি, তোমাকে অনুরোধ করছি, তুমি প্রীতিকে ছেড়ে দাও। ওকে ছাড়া যাবে না, ওই মেয়ে প্রচন্ড লোভী, ওর পাপের শাস্তি ওকে পেতেই হবে। আমি ওকে খেয়ে ওর নরম নরম গোস্তের স্বাদ নেব। কিন্তু ডাইনি, ও আর ভুল বুঝতে পেরেছে, প্লিজ ওকে ক্ষমা করে দাও, ওকে ছাড়া আমি বাড়ি যাব না। চঞ্চলের দয়া ও ভালোবাসা দেখে দুষ্ট ডাইনির মন গলে গেল। দুষ্ট ডাইনি প্রীতিকে ক্ষমা করে দিল। খাঁচা থেকে মুক্ত হওয়ার পরে প্রীতি চঞ্চলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। চঞ্চল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে খুবই খারাপ মনে করতাম, কিন্তু তুমি তো অনেক ভালো, তুমি আমার জীবন বাঁচালে। আমি তোমাকে সব সময় হিংসে করি, কত কষ্ট দিয়ে কথা বলি, কিন্তু তুমি এত ভালো, আমি আসলে তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর চঞ্চল প্রীতিকে ক্ষমা করে দিল। তারা দুইজন মিলে বাড়ি চলে গেল আর সারাটা জীবন মিলেমিশে থাকতে লাগলো। কোনো একটি গ্রামে গৌরী নামে একটি মেয়ে তার মা কাজলের সঙ্গে বাস করত। গৌরীর পরিবার ছিল খুবই দরিদ্র, এজন্য গৌরী তার মা কাজলের সঙ্গে অন্যের বাড়িতে মজদুরির কাজ করতে যেত। হঠাৎ করে একদিন গৌরীর মা কাজলের শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে কাজে যেতে পারে না। কাজল অসুস্থ হওয়ার পর থেকে গৌরী একা একাই কাজে যাচ্ছে। এভাবেই প্রায় 2-3 দিন কেটে গেল। কাজল গৌরীকে বলল, বেটা গৌরী, তুমি একাই কেন কাজে যাচ্ছ? আমার ভালো লাগছে না, তুমি একা একা কাজে যাচ্ছ। তো কি হয়েছে মা? তোমার শরীর খারাপ, তোমার শরীরটা ভালো হয়ে উঠুক, তখন তুমি আমার সঙ্গে যেও, এখন এসব নিয়ে ভেবো না তো মা। গৌরী বেটা, আমার মনে হচ্ছে আমি সুস্থ হতে পারবো না। যদি সুস্থ হতাম তাহলে এতদিন হয়ে যেতাম, আমার শরীরটা খুবই খারাপ। মা, তুমি এত টেনশন করছো কেন? মাত্র 3 দিন হলো, ঠিক মতো ওষুধ খাও, দেখবে তুমি ঠিক হয়ে যাবে। তুমি কোনো টেনশন করবে না, তুমি রেস্ট নাও আর নিয়মিত খাওয়া দাওয়া করো, ঠিক আছে মা? একথা বলে গৌরী কাজে চলে গেল। গৌরী কাজে যাওয়ার পরে কাজল নিজে নিজেই বলতে লাগলো, হে খোদা, এটা তুমি কি করলে? আমাকে কেন অসুস্থ বানিয়ে রাখলে? আমার মেয়ে একাই কাজে যাচ্ছে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েকে কে দেখবে? আমার মেয়ে একেবারে একা হয়ে যাবে। এভাবেই দিন চলতে লাগে। যতদিন যায় গৌরীর মায়ের শরীর তত বেশি খারাপ হতে লাগে। এভাবেই চলতে চলতে হঠাৎ করে একদিন গৌরীর মা কাজল মৃত্যুবরণ করে। এতে গৌরী প্রচন্ড কষ্ট পায়। হে খোদা, এটা কি হলো?
তুমি আমার মাকে নিয়ে গেলে, প্রথমে তো বাবা মারা গেল, এখন আমি একা কি করে থাকবো? তার চেয়ে বেশি ভালো হতো তুমি আমাকে সহ যদি নিয়ে যেতে। গৌরী এভাবেই খুবই কান্না করতে থাকে। কিছুদিন পর সে নিজেকে কিছুটা সামলে নেয় আর নিজের জীবন নিজেই চালাতে থাকে। ওদিকে পৃথিবী লোকে অনেক সুন্দর সুন্দর পরীরা বাস করত। সে সকল পরীরা প্রতিদিনই পৃথিবীতে আসতো আর পৃথিবীর দুঃখী মানুষদেরকে সাহায্য করত। একদিন চাঁদের দেশের রানীপরী চাঁদনি তার বান্ধবী মিনুকে ডেকে বলল, এই মিনুপরি, অনেক সময় হয়ে গেল আমরা পৃথিবী লোকে যাইনি, চল না এবার পৃথিবী ঘুরে আসি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাদের এখানকার অবস্থা তো ঠিক নেই। আর তুমি হলে চাঁদের রাজ্যের পরী রানী, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে এই চাঁদ রাজ্য কি ঠিক থাকবে? আমি চাঁদের দেশের যতই রানী হই না কেন, আমি তো একজন পরী, তাই না? আমাকে তো সবকিছুই দেখতে হবে। যদি পৃথিবী লোকের কোনো মানুষ অনেক অসহায় হয়ে পড়ে আর আমার সাহায্যের দরকার হয়, তখন এ নিয়ে তোমার ভাবতে হবে না, আমি একাই পৃথিবী লোকে যাচ্ছি। যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি সাহায্য করব। শোনো মিনু, আপাতত আমরা পৃথিবী লোকে না যাই, আমাদের চাঁদের দেশটাই তো ঠিক নেই। এই চাঁদের দেশের পরিরাজ্যে অনেক বিপদ আপদ, তাছাড়া কালো শক্তিও আক্রমণ করেছে। আর পৃথিবীর কেউ যদি খুব বেশি বিপদে পড়ে আর আমাদেরকে মনে মনে স্মরণ করে, তাহলে এমনিই তো আমরা টের পেয়ে যাব, তখনই না হয় যাব। এদিকে গৌরী তার মায়ের মৃত্যুর পর থেকে একা একাই জীবন কাটাচ্ছে। নিজে নিজেই মজদুরি করে উপার্জন করার অভ্যেস তো গৌরীর মা কাজল বেঁচে থাকতেই ছিল। একা একা উপার্জন করা গৌরীর এটা অভ্যাস হয়ে গিয়েছিল, কিন্তু তার খুব বেশি খারাপ লাগতো একাকিত্ব। গৌরী তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করত। গৌরী যে বাড়িতে কাজ করত ওই বাড়িতে সাক্ষী নামে একটি মেয়েও ছিল। একদিন সাক্ষীর কানের দুল হারিয়ে গিয়েছিল। সাক্ষী তার ঘরের মধ্যে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও তার কানের দুল পেল না। তখন সাক্ষীর সন্দেহ হলো গৌরীর ওপর। সে গৌরীকে বলল, গৌরী, তুমি আমার কানের দুল দেখেছো? আমি কোথাও পাচ্ছি না। না না সাক্ষী, আমি তো তোমার কানের দুল দেখিনি, যদি পাইতাম তাহলে আমি আগে তোমাকে বলতাম। কিন্তু গৌরী, এখানে তো তুমি ছাড়া কেউ আসেনি, আমার সন্দেহ হচ্ছে তুমি এটা পেয়েছো, আমার কাছে লুকাচ্ছ। সাক্ষী, আমি তো বলছি যে আমি পাইনি, এরপরও যদি আমাকে তোমার সন্দেহ হয় তাহলে চেক করে নাও। গৌরীর কথা শুনে সাক্ষী গৌরীকে চেক করতে লাগলো। সব খোঁজার পরেও সাক্ষী গৌরীর কাছে তার কানের দুল পেল না। ঠিক তখনই সেখানে সাক্ষীর মা আসলো আর সাক্ষীর হাতে সাক্ষীর কানের দুল দিয়ে দিল। তখন সাক্ষী খুবই লজ্জাবোধ করলো তার কর্মের ওপরে। সে গৌরীর কাছে ক্ষমা চাইল। গৌরী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি খামাখাই তোমার উপরে সন্দেহ করেছি, এটা আমার মোটে উচিত হয়নি। সাক্ষী, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমি তোমার কানের দুল নিয়ে কি করতাম বলো? পৃথিবীতে আমার কে আছে? এ কথা বলে গৌরী জোরে জোরে কান্না করতে লাগলো। তখন সাক্ষী বলল, গৌরী, আমি জানি এই পৃথিবীতে তোমার কেউ নেই, তোমার মা ছিল তাও মারা গেছে, তাহলে তুমি কেন চাঁদের দেশের পরীদেরকে ডাকছো না? চাঁদের দেশে অনেক পরী থাকে, পৃথিবীর মানুষ যদি কেউ বিপদে পড়ে আর তাদেরকে ডাকে তাহলে ওরা তৎক্ষণাৎ এসে সাহায্য করে। এ কি বলছো সাক্ষী? সত্যি? আমি তো এটা জানি না, তাহলে আমি আজকে চাঁদের দেশের পরীদের ডাকবো। এ কথা বলে কাজ শেষ করে গৌরী তাড়াতাড়ি বাড়ি চলে আসলো আর রাত হওয়ার অপেক্ষা করতে লাগলো। কারণ গৌরী মনে প্রাণে বিশ্বাস করেছিল যে সত্যি চাঁদের দেশে পরী আছে আর পরীরা ডাকলেই তার কাছে চলে আসবে। যখন রাত অর্ধেক হয়ে গেল আর আকাশে চাঁদ উঠল, তখন গৌরী উঠানে দাঁড়ালো আর চাঁদের পরীদেরকে ডাকতে আরম্ভ করলো। চাঁদের পরীদেরকে ডাকার সঙ্গে সঙ্গে সেখানে চাঁদের রানী চাঁদনি চলে আসলো। আরে আরে, এটা দেখছি সত্যি চাঁদের পরী। আমি তো ভেবেছিলাম এমনি হয়তো মানুষের এটা ভুল ধারণা হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভয় পেও না, সত্যি আকাশের চাঁদের দেশে পরীরা থাকে আর আমি হলাম পরীদের রানী। বলো,
আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার কি প্রয়োজন? সাহায্য করবেন। সাহায্য যদি করতে চান তাহলে আমার মা কিছুদিন আগে মারা গেছে, আমার মাকে আপনি ফিরিয়ে দিন। আমি আর কিচ্ছু চাই না। দেখো গৌরী, এই পৃথিবীর একটি নিয়ম আছে, সবকিছু নিয়ম অনুযায়ী চলে। মৃত মানুষকে জীবিত করা অথবা জীবন মরণের কোনো কিছুই আমার হাতে নেই। এখন যদি তুমি চাও তাহলে আমি তোমাকে অনেক ধনী করে দিতে পারি, আর সারা জীবন তুমি আরামায়েশে কাটাতে পারবে, কোনো কিছুরই অভাব হবে না তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে অনেক টাকা পয়সা আর স্বর্ণ মুদ্রা দেন, যাতে অন্যের বাড়িতে আমার কাজ করে খেতে না হয়। গৌরীর কথা শুনে চাঁদের দেশের চাঁদনি পরী গৌরীর বাড়িটাকে হাত দ্বারা টাচ করলো। সঙ্গে সঙ্গে গৌরীর বাড়ি অনেক বড় আলিশান বাড়িতে পরিণত হলো। এরপর চাঁদনি পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে অনেকগুলো স্বর্ণমুদ্রা প্রকট করলো আর গৌরীকে দিয়ে দিল। এরপর সে সেখান থেকে উড়ে আকাশে চলে গেল। চাঁদের পরীর দেওয়া স্বর্ণমুদ্রা পেয়ে গৌরী প্রচন্ড খুশি। এখন আর গৌরীকে অন্যের বাড়িতে বুয়ার কাজ করতে যেতে হতো না। সে চাঁদনি পরীর দেওয়া আলিশান বাড়ির মধ্যে সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে লাগলো। কোনো একটি গ্রামে খুবই সুন্দর ফর্সা ও নীল চক্ষুওয়ালা সিন্ড্রেলা নামে একটি মেয়ে বাস করত। খুবই সুন্দরী চেহারার অধিকারী হওয়ার সত্ত্বেও সিন্ড্রেলার কোনো অহংকার ছিল না, বরং তার সৌন্দর্য নিয়ে সে খুবই চিন্তিত ছিল। কারণ সিন্ড্রেলা যেখানেই যেত সেখানকার মানুষই তার জন্য পাগল হয়ে যেত, আর বিয়ের উপযুক্ত সব ছেলেরাই তো তাকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইত ও তাকে প্রস্তাব দিত। এসব দেখতে দেখতে বিরক্ত হয়ে সিন্ড্রেলা তার নিজের প্রতি অনেক রাগ করত। একদিন সিন্ড্রেলা মার্কেটে যাচ্ছিল কিছু জিনিস কিনতে। ওই সময় রাস্তার মধ্যে কিছু ছেলে সিন্ড্রেলার পিছু লেগে গেল। সিন্ড্রেলা বিরক্ত হয়ে তাদেরকে বলল, শোনো, তোমাদের স্পষ্ট বলে দিচ্ছি, এরপরও যদি তোমরা আমার পিছু পিছু আসো না তাহলে কিন্তু তোমাদের ভালো হবে না। এ কথা বলে সিন্ড্রেলা রাগতে রাগতে বাড়িতে চলে আসলো। তখন সিন্ড্রেলার মা মারিয়া বলল, কি হয়েছে সিন্ড্রেলা, তুমি এত রেগে আছো কেন? মা, আমি একেবারে পেরেশান হয়ে গেছি। যখনই আমি বাইরে যাই তখনই মানুষ আমাকে ঠিক থাকতে দেয় না, আমার পিছু লেগে যায়। আরে মামুনি, মেয়েরা তো সুন্দরী হওয়ার জন্য না জানি কি কি করে, আর তুমি তো আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্য পেয়েছো, আর তুমি বিরক্ত হচ্ছ কেন? মা, এটা মানে আমি একথা বোঝাতে যাচ্ছি না যে আমি সৌন্দর্যের প্রতি অনীহা করি অথবা অপছন্দ করি। সৌন্দর্য আমারও অনেক পছন্দ। আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করতে আর নিজেকে স্মার্ট রাখতে আমিও চাই, কিন্তু আমি চাই কি জানো মা, যে মানুষ আমাকে পছন্দ করবে আমার যোগ্যতা দেখে, আমার আচার ব্যবহার দেখে, রূপ দেখে নয়। এটা তো অনেক ভালো কথা সিন্ড্রেলা মামনি। আমার মেয়েকে দেখে সব মানুষ একেবারে দেওয়ানা। দেখবে একদিন অনেক বড় ঘর থেকে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসবে। না না মা, আমি বিয়ে করতে চাই না। আমি তো আগে নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু বেটা, টাকা পয়সা ইনকাম করার কি দরকার? আমাদের তো আল্লাহ সব কিছু দিয়েছে। তোমার বাবা মৃত্যুর আগে আমাদের জন্য সব কিছু করে গেছে, টাকা পয়সা দিয়ে কি করবা? না না মা, তবু আমি যতদিন না ভালো কোনো চাকরি পাচ্ছি ততদিন কোথাও বিয়ে করব না। তোমাকে বোঝানো আর না বোঝানো দুটোই সমান, কিন্তু শুনে রাখো, আমার মৃত্যুর আগে আমি কিন্তু জামাই দেখতে চাই। এরপরও সিন্ড্রেলা তার মায়ের কথাকে ডিনাই করে তার ঘরে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সিন্ড্রেলা বের হলো তার চাকরির সন্ধানে। তখন ওই এলাকার সবচেয়ে ধনী ব্যবসায়ীর ছেলে জ্যাকি সিন্ড্রেলার পিছু করল। জ্যাকি সিন্ড্রেলার পথ আটকে দাঁড়িয়ে বলল, হাই বিউটিফুল, কোথায় যাচ্ছ? যেখানে যাচ্ছ আমাকে সাথে নিয়ে যাও না। জ্যাকের কথা শুনে সিন্ড্রেলা তার গালে অনেক জোরে থাপ্পড় বসিয়ে দিল আর বলল, হাউ ডিয়ার ইউ! যদি এরপরে কখনো কোনোদিন আর আমার রাস্তা আটকে দাঁড়াও তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সিন্ড্রেলা, আমাকে থাপ্পড় মেরেছো, এতে আমার কোনো দুঃখ নেই। তুমি আমার ভালোবাসাকে গ্রহণ করো, এই গোলাপ ফুলের ভালোবাসা নাও। এরপরেও সিন্ড্রেলা জ্যাকের দেওয়া গোলাপ ফুল ছুঁড়ে মারল আর সেখান থেকে চলে গেল। সিন্ড্রেলার এরকম আচরণ দেখে জ্যাক রেগে গেল আর বলল,
সিন্ড্রেলা, একদিন না একদিন আমাকে তোমার স্বামী হিসাবে মেনে নিতেই হবে। আমি সে অপেক্ষায় থাকলাম। ওদিকে সিন্ড্রেলা সেখান থেকে গোটা এলাকা শহর ঘুরছিল আর চাকরির সন্ধান করছিল। হঠাৎ করে সিন্ড্রেলা শুনতে পেল রাজ্যের সৈনিক ঘোষণা করছে, শোনো শোনো শোনো, এই রাজ্যের বীর ভানু প্রতাপ রাজা ঘোষণা করেছে তার রাজ্যের অ্যাকাউন্ট দেখাশোনা করার জন্য এই রাজ্যের যোগ্য কোনো এক ব্যক্তির প্রয়োজন, চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক। যে যে এই চাকরির জন্য নিজেকে উপযুক্ত মনে করবে, আগামীকাল সে গিয়ে দেখা করবে রাজা ভানু প্রতাপের সঙ্গে। সিন্ড্রেলা এই ঘোষণা শোনার পরে সে খুশিতে নাচতে আরম্ভ করলো আর বলল, আরে আরে, এই তো চাকরির একটা সুবর্ণ সুযোগ। আমি এই সুযোগকে হাতছাড়া করব না। আমি এই চাকরিতে ইন্টারভিউ দেব। ইনশাল্লাহ আমি এই চাকরিটা পেয়ে যাব। আমি মাকে যেয়ে বলি। এটা ভেবে সিন্ড্রেলা মনের আনন্দে বাড়িতে গেল আর তার মাকে সব কথা খুলে বলল। মা, তুমি দেখো, এই চাকরিটা আমার হয়ে যাবে আর আমি মন দিয়ে চাকরি করব। কিন্তু সিন্ড্রেলা, আমার তো মনে হচ্ছে রাজা ভানু প্রতাপ তোমাকে এই চাকরি থেকে বাদ দিয়ে দেবে। কিন্তু কেন মা? কারণ রাজা ভানু প্রতাপ যখনই তোমাকে দেখবে তখনই প্রস্তাব নিয়ে সোজা আমার বাড়িতে আসবে। আর আমার এই কথাটা যেন সত্যি হয় খোদা। মা, কিসের প্রস্তাব নিয়ে আসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন সিন্ড্রেলা, তুমি কি জানো না যে রাজা ভানু প্রতাপের বিয়ের উপযুক্ত একটি ছেলে আছে? যখনই রাজা ভানু প্রতাপ তোমাকে দেখবে সে তার ছেলের জন্য তোমাকেই পছন্দ করবে। ওহো মা, আমি তোমাকে কতবার বলবো যে আমি বিয়ে করব না। দেখো, রাজা ভানু প্রতাপ আমার যোগ্যতা দেখে আমাকে চাকরিতে জয়েন করে নেবে। একথা বলে সিন্ড্রেলা সোজা তার রুমে চলে গেল আর ভাবতে লাগলো আগামীকাল রাজা ভানু প্রতাপের সামনে সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে। পরের দিন রেডি হয়ে মুখে মাস্ক পরে সিন্ড্রেলা রাজদরবারে উপস্থিত হলো। সিন্ড্রেলা সেখানে গিয়ে দেখল অনেকেই সেই চাকরিটার আশায় রাজদরবারে উপস্থিত হয়েছে। রাজা ভানু প্রতাপ এক এক করে সবার ইন্টারভিউ নিল। সবার পরীক্ষা নেওয়ার পরে রাজা ভানু প্রতাপ তার অ্যাকাউন্টের দেখাশোনা করার জন্য একজনকে নিযুক্ত করে ফেলল। সে ছিল সিন্ড্রেলা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সিন্ড্রেলা, তুমি আমার প্রশ্নের সবগুলোরই সঠিক উত্তর দিয়েছো। আমি আশা করি তুমি আমার অ্যাকাউন্টের যথাযথ দেখাশোনা করবে। একথা শোনার সঙ্গে সঙ্গে সিন্ড্রেলার চোখে পানি চলে আসলো। আরে সিন্ড্রেলা, তোমার চোখে পানি কেন? রাজা মশাই, এটা আমার সুখের পানি। আপনি আমার চাকরি দিয়েছেন, এটা আমার অনেক বড় পাওয়া। সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রাজার ছেলে রবিন প্রতাপ সিন্ড্রেলাকে দেখছিল। সে বলল, আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি মাস্ক পরে কেন আছেন? মানে বাতাসের সঙ্গে অনেক ধুলিবালি তো, এজন্য আমি মাস্ক পরে থাকি। আর আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে। আচ্ছা মহারাজা, আপনি আমার কাজ বলে দিন, আমি এখন থেকে আমার কাজ করতে চাই। চাকরি পাওয়ার পর থেকেই সিন্ড্রেলা খুবই মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করতে থাকলো। এভাবেই কয়েক মাস কেটে গেল। মহারাজা সিন্ড্রেলার কাজ দেখে অনেক খুশি। সিন্ড্রেলা সব সময় মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করত, কিন্তু বীর ভানু প্রতাপের ছেলে রবিন প্রতাপের সবসময় সন্দেহ হতো মাস্ক পরে থাকা সিন্ড্রেলার প্রতি। একদিন রবিন প্রতাপ সিন্ড্রেলার কাছে গেল আর বলল, আমাদের মহলের মধ্যে সব সময় চাকর বাকর কাজ করে, সবকিছু পরিষ্কার, এখানে তুমি ধোলা কোথায় পাচ্ছ? কেন মাস্ক পরে থাকো সব সময়? এটা কেমন কথা বলছেন? আপনি কি সায়েন্টিস্টের এখানে পরীক্ষা করেছেন যে হাওয়াতে ধুলো নেই? যেখানেই হাওয়া আছে সেখানেই ধুলো আছে, আর হাওয়া সব জায়গায় আছে। সিন্ড্রেলার জবাব শুনে রবিন প্রতাপ চুপ করে সেখান থেকে চলে গেল। সিন্ড্রেলার কাজের প্রতি এত ভালোবাসা দেখে ধীরে ধীরে রবিন প্রতাপের মনে তার প্রতি ভালোবাসার জন্ম হলো। একদিন সিন্ড্রেলা খুব মনোযোগ দিয়ে ক্যাশের টাকা গুনছিল। সেই সময় রাজার ছেলে রবিন প্রতাপ এসে বলল, ইয়েস সিন্ড্রেলা, শুনুন। আমি জানি আজকে আপনি আবার জিজ্ঞেস করবেন যে আমি কেন মাস্ক পরে আছি, তাই না? এটা পরে আপনি আমার সময় নষ্ট করবেন না।
আমি আমার কাজে ব্যস্ত আছি। না না, এমন কিছুই নয়। আমি আপনার কাজ দেখে মুগ্ধ হয়েছি। আপনি সত্যি কাজে অনেক মনোযোগী। এ কথা শুনে সিন্ড্রেলা কেঁদে উঠল। আরে আরে, আপনি কান্না করে উঠলেন কেন? যখন কেউ আমার কাজের প্রশংসা করে তখন আমি ইমোশনাল হয়ে যাই। ও, তাহলে আমার সঙ্গে অনেকটা মিল আছে। আমিও অনেক ইমোশনালি আর অনেক পরিশ্রমী। তো মার্কসওয়ালি অ্যাকাউন্টেন্ট, আমরা কি দুজন বন্ধু হতে পারি? এরপরে সিন্ড্রেলা হেসে উঠে রবিন প্রতাপের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ালো। তাদের এই বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমে পরিণত হলো। একদিন রবিন প্রতাপ আর সিন্ড্রেলা দুজন মিলে এক গাছের নিচে বসে গল্প করছিল। আর এসব দৃশ্য সিন্ড্রেলার এলাকার ব্যবসায়ী ছেলে জিকে দেখে ফেলল। আরে, এ দেখছি রাজার ছেলের সঙ্গে প্রেম আলাপ করছে। না না, এটা কখনোই হতে দেব না। সিন্ড্রেলা শুধু আমার, ওকে আমি বিয়ে করব। জিকে আগে থেকে এ বিষয়ে প্রস্তুতি নিয়েছিল। সে এক জাদুকরণের কাছ থেকে আতর পরিয়ে নিয়ে এসেছিল, যেটা সিন্ড্রেলার গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সিন্ড্রেলা তার সাথে প্রেম করার জন্য পাগল হয়ে যাবে। আমি এই আতরের মুখটা খুলি আর সিন্ড্রেলার গায়ে এই আতর মাখিয়ে দিই, তাহলে সিন্ড্রেলা আমার সঙ্গে প্রেম করবে। কথা বলে জিকে আতরের মুখ খুলতে গেল, কিন্তু আতরের মুখটা ছিল অনেক কঠিন। অনেকক্ষণ চেষ্টা করার পরে আতরের মুখ খুলল, কিন্তু আতর বেরিয়ে জিকের গায়ে পড়ে গেল। পড়ানো আতর জিকের গায়ে লাগার সঙ্গে সঙ্গে আতরের প্রভাবে জিকে প্রভাবিত হলো আর বলতে লাগলো, আমি আমাকে অনেক ভালোবাসি। আমি আমাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে চাই। জিকের মুখে এরকম পাগলের মতো সংলাপ শুনে রবিন প্রতাপ ও সিন্ড্রেলা হাসতে লাগলো। ওদিকে জিকে পাগলের মতো সংলাপ বলতে বলতে সেখান থেকে চলে গেল। এরপর সিন্ড্রেলা তার মায়ের কাছে গিয়ে ও রবিন প্রতাপ ভানুপ্রতাপের কাছে গিয়ে ভালোবাসার কথা প্রকাশ করল। রাজা ভানুপ্রতাপ ও সিন্ড্রেলার মা দুজনেই তাদের ভালোবাসাকে মেনে নিল। এরপর রাজা ভানুপ্রতাপ অনেক ধুমধাম করে তার ছেলে রবিন প্রতাপের সঙ্গে সিন্ড্রেলার বিয়ে দিয়ে দিল। রামপুর গ্রামে সোহানা, শীতল ও মীরা নামে 3 বোন তাদের মা সুজাতার সঙ্গে বাস করত। সুজাতা তার বড় 2 মেয়ে শীতল ও মীনাকে অনেক বেশি ভালোবাসত, তাদের কোনো জিনিসের কমতি হতে দিত না। কিন্তু সুজাতা তার ছোট মেয়ে সোহানাকে মোটেও দেখতে পারত না। সোহানা তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু তার মা কিছুতেই তাকে পছন্দ করত না ও তার মন বোঝারও চেষ্টা করত না। এর কারণ হলো, যেদিন সোহানা পৃথিবীতে জন্মগ্রহণ করে ওই দিনই তার বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল।